ওকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ রিয়েল ইংলিশ সাউন্ডস। এবং আমরা বোঝার চেষ্টা করব হচ্ছে যে ইংলিশ, যে ইংরেজি সাউন্ডগুলো আছে সেগুলা ন্যাচারাল কিভাবে, রিয়েল সাউন্ড ইংলিশ কিভাবে করা যায় বা কিভাবে শোনায়, ঠিক আছে? এটাকে আমরা বলি কানেক্টেড স্পিচ। অ্যান্ড ইউজ ফ্লুয়েন্সি ফ্রেজেস কনফিডেন্টলি। আমরা কনফিডেন্ট ওয়েতে কি করতে পারবো, আমরা ফ্লুয়েন্সি ফ্রেজেস কিভাবে আমরা ইউজ করতে পারি সেটি আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভস। সো নাও লেটস মুভ অন টু আওয়ার মেইন পার্ট। The first thing we have is core foundation, subject verb object। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের কোর ফাউন্ডেশন। সো আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, ইংরেজির বেসিক যদি সেন্টেন্সের স্ট্রাকচার যদি কেউ জিজ্ঞেস করে বা আপনি যদি জানতে চান, তাহলে এটা হচ্ছে তার আনসার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল আর একটু ডিফারেন্ট আছে, ওটা আমরা পরে দেখব। আর যেহেতু আমরা বেসিক থেকে স্টার্ট করব, সো সেই জন্য হচ্ছে আমরা এটাই ফলো করব। সো এখন দেখেন, আমি জাস্ট একটু মানে ভাঙার চেষ্টা করছি যে কিভাবে জিনিসটা কাজ করে। যেমন সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, মানে কর্তা, যে কাজ করে সেটা হলো সাবজেক্ট। ভার্বটা হচ্ছে কাজ, যে কাজটি আপনি করছেন সেটা হলো ভার্ব। এবং অবজেক্ট হচ্ছে যার উপরে কাজটি করা হচ্ছে সেটা হলো অবজেক্ট। আমি আরেকবার রিপিট করছি, সাবজেক্ট হলো যে কাজ করে, মানে যিনি কাজটি করছেন তিনি হলো সাবজেক্ট। ভার্ব হচ্ছে যে কাজ, যিনি যে কাজটা করতেছে ওই কাজটা হচ্ছে ভার্ব। এবং অবজেক্ট হচ্ছে যার উপরে ওই কাজটি করা হচ্ছে সেটা হলো অবজেক্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। ঠিক আছে, বা শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। অথবা দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। অথবা উই নিড প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস দরকার। ঠিক আছে, সো এখানে হচ্ছে এই দেখেন, আইটা হলো এখানে সাবজেক্ট, এই যে আই। স্পিকটা হচ্ছে এখানে কি, ভার্ব। ইংলিশটা ওখানে কি, অবজেক্ট। এখন আপনারা যারা ক্লাসটা দেখছেন বা শুনছেন, তাদের মাথায় কিন্তু একটা কমন কোয়েশ্চেন আপনাদের মাথায় আসে বা আসতে পারে, যেটা হচ্ছে যে এই যে ইংরেজিটা এখানে যে অবজেক্ট বললাম, বা টিভিটাকে যে আমি অবজেক্ট বললাম, বা ধরেন এই যে ফুটবল, এটাকে আমি অবজেক্ট বলছি, বা প্র্যাকটিস, এগুলোকে যে আমি যে অবজেক্ট বললাম, ঠিক আছে, কিভাবে বললাম, মানে আইডেন্টিফাই করব কিভাবে অবজেক্ট, রাইট? এইরকম একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের মধ্যে আসে, বিশেষ করে যারা একদমই বিগিনার বা যারা এই বিষয়টা জানেন না, আগে থেকে জানতেন না। ঠিক আছে, তো তাদের জন্য যে এইগুলা যে অবজেক্ট, এই যে ইংলিশ, টিভি, ফুটবল, প্র্যাকটিস, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এখানে নয় 4টা সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভবিষ্যতে যদি আরো সেন্টেন্স আসে সেখানে অবজেক্ট কোনটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো, রাইট? তো এটা আমি এখন দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, শুনেন। অবজেক্ট আইডেন্টিফাই করার সবচাইতে সহজ এবং কার্যকর উপায় হচ্ছে এই যে ভার্ব, এই যে ভার্ব না, এই যে ভার্ব। অবজেক্ট আইডেন্টিফাই করার সবচাইতে কার্যকর এবং সহজ উপায় হলো এই ভার্বকে আপনাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা, কি, কয়রিশ শিকারে কি, এই কি দ্বারা প্রশ্ন করতে হবে। এবং প্রশ্ন করার পরে আপনি যদি ওটার যথাযথ উত্তর পান বা আনসার পান, তাহলে আপনি বুঝে নেবেন যে এই যে ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা এটা অবজেক্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি, রাইট? এটা একটা সেন্টেন্স। আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে আমি কি বলি, এই যে কি দ্বারা প্রশ্ন করছি, আই স্পিক ইংলিশ আমি বলছি। তা আমি যদি বলি আমি কি বলি, আমি ইংরেজি বলি, দেখেন তো উত্তর পাচ্ছি না। আমি ভার্বকে আরেকবার প্রশ্ন করছি যে আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। প্রশ্ন করেন ভার্বকে যে আমি কি বলি, আমি কি বলি, আমি ইংরেজি বলি। তাহলে এই যে ইংরেজিটা উত্তর পাচ্ছি যথাযথ, দ্যাট মিনস এই ইংলিশটা এখানে অবজেক্ট। সেম ভাবে পরেরটা দেখেন, শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। তাহলে প্রশ্ন করেন এই ভার্বকে যে সে কি দেখে, সে কি দেখে।
উত্তর প্রশ্ন করতে পারতেছেন যে সে কি দেখে? দেখেন সে টিভি দেখে, টিভিটা ওখানে, এখানে উত্তর, সে টিভি দেখে, সো টিভিটা হচ্ছে এখানে উত্তর, সো সে টিভি দেখে। আবার দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে, দেখেন প্লে কে প্রশ্ন করেন, তারা কি খেলে? তারা কি খেলে? তারা ফুটবল খেলে, সো উত্তর পাচ্ছি, দ্যাট মিন্স ফুটবল এখানে অবজেক্ট। আবার উই নিড প্র্যাকটিস, নিডকে প্রশ্ন করেন আমাদের কি দরকার? উত্তর পাচ্ছেন কিনা দেখেন তো, আমাদের প্র্যাকটিস দরকার, তাহলে প্র্যাকটিসটা হচ্ছে এখানে অবজেক্ট। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? এবং আমি বলে দিচ্ছি যে এই তিনটি অংশ ঠিকভাবে যদি আপনি সাজাতে পারেন, তাহলে আপনার ইংরেজির 50% প্রবলেম হোয়াট সলভড। জাস্ট এই তিনটে জিনিস যদি আপনি ঠিকমতো অর্গানাইজ করতে পারেন। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার সো ফার? ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কোনো কনফিউশন? অলরাইট, ভেরি গুড। তার মানে আপনাদের মোটামুটি বুঝতেছেন, রাইট? আমি চেষ্টা করব হচ্ছে ক্লাসের শেষের দিকে বা মিনওয়াইল মাঝামাঝি দু একটা করে কোয়েশ্চেন নেওয়ার আপনাদের কাছ থেকে, ঠিক আছে? ততক্ষণ একটু ধৈর্য ধরে রাখবেন, আর যদি কোয়েশ্চেন থাকে একটু একটু নোট করে রাখবেন। ওকে, আমি নেক্সট পার্টে যাচ্ছি। যেমন এগুলা তো আমি বললাম, আপনারা বুঝতে পেরেছেন, এটা আমি আর রিপিট করছি না, ঠিক আছে? এবার দেখেন আমরা, যেহেতু আমরা এখন সেন্টেন্স তৈরি করে ফেললাম, তাই না? আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, অনেক সময় যেটা বললাম যে, ওকে, একজন আমাকে প্রশ্ন করেন স্যার ভার্বের পরে কি অবজেক্ট বসে, আর কিছু বসে না? হ্যাঁ, আরেক কিছু বসে, বাট ওইটা আমি আজকের ক্লাসে আলোচনা করতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা একদম বেসিক থেকে, এবং আজকের ক্লাসটা হচ্ছে মূলত আপনাদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে সো দ্যাট আপনারা এই ক্লাস করার পরে ডিসাইড করতে পারেন যে আপনার এই কোর্সটা করে আসলেও কোনো উপকার হবে কিনা, বা আপনার দ্বারা কোনো কিছু শেখা সম্ভব কিনা, অথবা আমি যে পড়াচ্ছি কোনো একটা টপিক মনে করেন আপনাদের সাথে শেয়ার করতেছি বা ডিসকাস করতেছি, আমার পড়া আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা, এইটা মূলত অ্যাসিওর করার উদ্দেশ্যটাই হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? তো এই অবজেক্টের পাশাপাশি আরো কিছু বসে, এটা সত্য কথা, কিন্তু ওইটা কিভাবে বসে, কেন বসে, এই বিষয়টা আমরা পরবর্তীতে মানে মেইন কোর্সে আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর কি, যাতে সবাই কেউ কনফিউজ না হন। ওকে, তো যেহেতু আমরা এখন মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখে ফেললাম, এইবার আমরা দেখি এটাকে আমরা কিভাবে এক্সটেন্ড করতে পারি। বিশেষ করে যারা খুবই দুর্বল ইংরেজিতে, বা একটা বাক্য ঠিক মতো গঠন করতে পারেন না, যারা এখানে জয়েন করছেন বা ক্লাস করছেন, তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এতক্ষণ তো আমরা দেখলাম যে একটা ছোট্ট সেন্টেন্স আপনি তৈরি করলেন কিভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে। এবার দেখবো আমরা ওই ছোট্ট সেন্টেন্সটাকে আমরা কিভাবে বড় করা যায় ন্যাচারাল ওয়েতে। দেখেন এই যে আই প্র্যাকটিস ইংলিশ, এটাকে তো আমরা মূলত মাত্র কি করলাম, তৈরি করলাম, তাই না? এবার আমরা কি করব, এইটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড মানে হচ্ছে বর্ধিত করা, মানে বাড়ানো। এই সেন্টেন্সটাকে আমরা কি করব, স্টেপ বাই স্টেপে কি করব, বর্ধিত করব বা বাড়াবো, বৃদ্ধি করব। কিরকম? প্রথমে আমরা বৃদ্ধি করতে পারি কিভাবে, দেখেন, প্রথমে আমরা বৃদ্ধি করতে পারি এট টাইম, মানে সময়, সময় যোগ করে আমরা কি করতে পারি, সেন্টেন্স বাড়াতে পারি। প্রথমে কিভাবে দেখেন, যেমন আই প্র্যাকটিস ইংলিশ। ওকে, এখানে সময় বলতে আবার কি বুঝেন? এইখানে একটা বিষয় আছে, অনেকেই সময় বলতে বোঝেন কি 5টা 6টা 5:30 6:30 7টা, এটা মনে হয় সময়, শুধু না, এটা শুধু সময় না, সময় আরো আছে। সময় বলতে শুধু এটা না, সময় বলতে এভরিডে, প্রতিদিন, ইয়েস্টারডে, গতকালকে, দিস মর্নিং, বা এট নাইট, রাত্রে, অথবা টুমরো মর্নিং বা টুমরো, এই যে যে বলছে আগামীকালকে, গতকালকে, আজকে সকালে, এই মুহূর্ত, এগুলো সবকিছুই সময়। শুধু যারা মনে করেন যে সময় বলতে 5টা 6টা 7টা বোঝায়, এটা ভুল, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করতে পারি, এই ছোট্ট সেন্টেন্সটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি বা বর্ধিত করতে পারি কি দিয়ে, টাইম দিয়ে, মানে টাইম অ্যাড করে, মানে সময় অ্যাড করে। কিভাবে দেখেন তো, আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো আমরা মাত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি করলাম। এবার এই যে সময়, দেখেন এই যে এভরিডে, এটা একটা সময়। দেখেন আপনি সময় অ্যাড করে একটা সেন্টেন্সটাকে বড় করলেন কিভাবে, আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো বললাম আমি ইংরেজি চর্চা করি, শুধু চর্চাই করি না, কি করি, প্রতিদিন চর্চা করি। আপনি একটা সময় করে দিলেন যে কত সময় আপনি মানে প্র্যাকটিস করেন,
আপনি বলছেন আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রতিদিন আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, রাইট? এরপরে দেখেন, তার মানে আপনি টাইম অ্যাড করে আপনি কি করলেন, আপনি একটা ছোট্ট বেসিক সেন্টেন্সকে এক্সপ্যান্ড করলেন বা বর্ধিত করলেন। এবার দেখেন প্লেস, জায়গা অ্যাড করব। এবার আমরা সময় অ্যাড করা শিখলাম, এবার আমরা জায়গা অ্যাড করা যায় কিভাবে দেখব। জায়গা কিরকম, যেমন আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো আমরা মাত্র জানি এটা। এরপর জায়গা কি, অ্যাট হোম, বাসায়। আপনি জায়গা বলতে কোথায় আপনি ইংরেজিটা প্র্যাকটিস করতেছেন, রাইট? সেটা কোথায় করতেছেন। আপনি যেমন বলতে পারেন অ্যাট হোম, আই প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম, আমি আমার বাসায় প্র্যাকটিস করি। অথবা আপনি আপনার অফিসে প্র্যাকটিস করেন, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ ইন মাই অফিস, আমি আমার অফিসে। অথবা আপনি আপনার রান্নাঘরে প্র্যাকটিস করেন, ধরেন কথার কথা, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ ইন মাই কিচেন। বা আপনার রুমে যদি হয় তাহলে ইন মাই রুম, ঠিক আছে? অথবা যদি আউটসাইড হয়, ফিল্ডে হয়, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ ইন দ্য ফিল্ড, রাইট? সো এই যে জায়গাগুলো আমি মেনশন করলাম, তার মানে আপনি স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি এরকম আপনি কি করতে পারেন, টাইম অথবা সময়, সরি কি বলে, জায়গা আপনি মেনশন করে আপনি কি করতে পারেন, আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, সরি কি বলে, আপনার সেন্টেন্সটা বর্ধিত করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমরা এক্সপ্যান্ড করি সেটা হলো রিজন, মানে কারণ। আপনি ইংরেজিটা মনে করেন প্র্যাকটিস করতেছেন, এই যে এখানে এই পর্যন্ত তো রাইট, ক্লিয়ার, সো আই প্র্যাকটিস ইংলিশ, ঠিক আছে? এবার কারণ দেখান, যে কি কারণে আপনি প্র্যাকটিস করেন। কারণ দেখানোর জন্য আপনাকে বিকজ আনতে হবে, বিকজ। তাহলে যেমন আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি বা প্র্যাকটিস করি বিকজ, কারণ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। দেখেন, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি বিকজ, কারণ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, তারপরে আপনি কারণটা উল্লেখ করলেন। দেখেন একটা কমপ্লিট ছোট্ট একটা সেন্টেন্স, এটা আমরা প্রথমে শুরু করলাম কি দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইউজ করে আমরা এটা তৈরি করলাম। এরপর আমরা কি করলাম, সেন্টেন্স এক্সপ্যানশনে এসে আমরা এই বেসিক সেন্টেন্সটাকে প্রথমে কি করলাম, টাইম অ্যাড করলাম, যেমন এভরিডে, তারপর প্লেস অ্যাড করলাম, অ্যাট হোম। এবার রিজন, কি কারণে আপনি কাজটা করছেন, যেমন এখানে বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, আমার ফ্লুয়েন্সি দরকার, এই কারণে আমি প্র্যাকটিস করছি। তাহলে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে টাইম যোগ করলে কি হয়, কাজটি কখন হয় এটি বোঝানোর জন্য, প্লেস যোগ করলে বোঝা যায় কোথায় কাজটি হচ্ছে, এবং বিকজ ব্যবহার করলে কারণ বোঝানো হয় কি কারণে কাজটি হচ্ছে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো। এবং আমাদের ফাইনাল যে সেন্টেন্সটা দেখেন তো, ফাইনাল একটা সেন্টেন্স এই ছোট্ট সেন্টেন্স দিয়ে করলাম কি, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আপনি প্রথমে এভরিডে ইউজ করলেন, টাইম এভরিডে, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তারপর কোথায় প্র্যাকটিস করতেছেন প্রতিদিন, অ্যাট হোম, জায়গা প্লেস করলেন, তারপর কেন, এই যে কারণ, রিজনটা অ্যাড করলেন বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে অ্যাট হোম বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। আমার ফ্লুয়েন্সি দরকার, এই জন্য আমি প্রত্যেক দিন আমার বাসায় ইংরেজি প্র্যাকটিস করি। দেখছেন, একটা ছোট্ট সেন্টেন্সকে আমরা কিভাবে এত বড় একটা সেন্টেন্সে করে ফেললাম, একটা ভালো সেন্টেন্স করে ফেললাম। সো ছোট বাক্য ভালো অবশ্যই, কিন্তু বড় এবং বিস্তারিত বাক্য আপনাকে কি করবে, অবশ্যই অবশ্যই আপনাকে কনফিডেন্ট তৈরি করবে বা কনফিডেন্ট হিসেবে গড়ে তুলবে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? দেখছেন, ছোট্ট একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে সাথে এক্সটেনশন ইউজ করে, মানে এক্সপ্যানশন ইউজ করে আমরা এত বড় একটা বাক্য তৈরি করে ফেললাম খুব ন্যাচারাল ওয়েতে, খুব ইজি ওয়েতে। সবাই ইনশাল্লাহ পারবেন। তার মানে যে জীবনে মনে করেন কোনো সেন্টেন্সই তৈরি করতে পারতেন না, যার কোনো আইডিয়াই ছিল না, কোনো কিচ্ছু পারতেন না মনে করেন, সেও কি ইনশাল্লাহ, আপনি বিশ্বাস করেন, আপনার মধ্যে ভরসা রাখেন, আপনিও পারবেন এখন একটা সেন্টেন্স তৈরি করতে, এবং সেটাকে ন্যাচারাল ওয়েতে, এই যে টাইম প্লেস অথবা রিজন দিয়ে আপনি বর্ধিত করতে পারবেন বা এক্সপ্যান্ড করতে পারবেন। আশা করি ক্লিয়ার সবাই। এরপরে দেখেন নেক্সট পার্টে যাচ্ছি। যেহেতু আমরা সেন্টেন্স শিখে ফেললাম, তাই না, সেন্টেন্স যেহেতু আমরা শিখে ফেললাম, সো এবার আমরা একটু দেখি টেন্স নিয়ে আলোচনা করি। এই সেন্টেন্সটা আমরা কিভাবে কোথায় কিভাবে ইউজ করা যায়, বা কোন পারপজে, বা মনে করেন যে কখন কোন সময় কোনটা ইউজ করা যায়, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স।
এটা একটু বুঝবেন। প্রেজেন্ট সিম্পল টেন্স, দেখেন আপনি মনে করেন যে বাজারে গেলেন, বাজার থেকে আপনি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, তারপরে মাছ, মাংস সবকিছু আপনি কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে আসার পরে আপনি বাসায় আসলেন, কিন্তু আপনি জানেন না ওইটা কিভাবে রান্না করা লাগে, বা ওই জিনিসগুলো আপনি কিভাবে উপকরণ হিসেবে, ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করে আপনি একটা ডিশ বা একটা কোনো একটা রান্না আপনি করবেন, মাছ বা মাংস, সেটা আপনি জানেন না। তাহলে কি আপনার ওই জিনিসগুলো ইউজ হলো, লাভ হলো? না। ঠিক সেম ভাবে এই যে প্রত্যেকটা জিনিস কোনটা কোন পারপোজে ব্যবহৃত হয় আপনি যদি না জানেন বা না বুঝেন, তাহলে কিন্তু আপনি ওইটা নিয়ে সামনে আগাতে পারবেন না। সো এই জন্য আমি বলছি প্রথমেই আমাদের আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্স আমাদের আসলে কিভাবে ব্যবহৃত হয় এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আপনি এটা নিয়ে সামনে আগাতে পারবেন না, আপনাকে বুঝতে হবে। তো দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি সরি, হ্যাবিট। হ্যাবিট মানে কি? অভ্যাস। যে কোনো অভ্যাসের ক্ষেত্রে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারেন, মানে যে কোনো অভ্যাস বোঝাতে। বা রুটিন মানে দৈনন্দিন যে কাজ, আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন সেগুলো বোঝাতে বা সেগুলো এক্সপ্রেস করতে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করেন। জেনারেল ট্রুথ মানে কি? ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, কোনো চিরন্তন সত্য বোঝাতে। চিরন্তন সত্য বলতে যেমন ধরেন দ্য সান, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিক দিয়ে ঘোরে, এটা একটা চিরন্তন সত্য, একটা স্টেটমেন্ট, ইউনিভার্সাল ট্রুথ। এটা কিন্তু আপনি চাইলেও পাস্ট বা ফিউচার নিতে পারবেন না, এটা প্রতিনিয়তই সত্য কথা। অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে, আপনি অন্য কোনো টেন্স ইউজ করতে পারবেন না। আর রুটিন কিরকম? যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা হচ্ছে আপনার প্রত্যেক দিনের রুটিন। সেক্ষেত্রেও আপনি কি করছেন, আপনি কি বলেন, সেক্ষেত্রেও আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছেন। অথবা আপনার ধরেন একটা অভ্যাস আছে, আই লাভ গার্ডেনিং, আমার বাগান করতে পছন্দ, আই লাভ গার্ডেনিং, তার মানে আমি বাগান করতে পছন্দ করি, এটা একটা আপনার অভ্যাস বা হ্যাবিট। সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছেন, রাইট? সো আপনাকে বুঝতে হবে যে কোন টেন্সটা আপনি কখন ইউজ করছেন, এটা কিন্তু আপনার মাস্ট, না হলে কিন্তু আপনি এটা জেনেও আপনার না জানার মতো হয়ে থাকবে। দেখেন, তো বাংলা এক্সপ্লেনেশনে বলেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি অভ্যাস, রুটিন এবং সাধারণ সত্য ব্যবহার করার জন্য। এইবার এই প্রেজেন্ট সিম্পল টেন্সের, ওকে, ইনামুল হক আপনি জিজ্ঞেস করেছেন যে রেকর্ডেড ক্লাসের যে ভিডিওটা, আচ্ছা আমি আপনাদেরকে একটু বলতে ভুলে গিয়েছি, এই যে আমি যে ক্লাসগুলো আপনাদেরকে বোঝাচ্ছি বা পড়াচ্ছি, এই ক্লাসটি কিন্তু রেকর্ড হচ্ছে, এবং ইনশাল্লাহ ক্লাসটা শেষ হওয়ার পরেই এই যে আমি যে ম্যাটেরিয়ালসটা দেখে আপনাদেরকে পড়াচ্ছি, এই ম্যাটেরিয়ালস সহ ক্লাসের যে রেকর্ড সরি, এই দুইটা জিনিস আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সো এটা নিয়ে টেনশন করবেন না, এটা আপনারা ইনশাল্লাহ ক্লাসের শেষে আমি দিয়ে দিব। সো আপনারা ক্লাসের দিকে একটু ফোকাস করি, ঠিক আছে? সো যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা শিখলাম, বুঝলাম, এবার আহ, এবার আমরা দেখব হচ্ছে এটা স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা কি? ক্লাসটা হচ্ছে আমাদের 11টা পর্যন্ত হবে, ঠিক আছে? সো এবার স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার হচ্ছে প্রথমে দেখেন আই, ইউ, উই, দে। এতকাল আপনারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এতদিন যদি অন্য কোনোভাবে আপনারা এইগুলা জিনিসগুলা যদি শিখে থাকেন, সেটাকে ফরম্যাট করে ফেলেন মাথা থেকে। আজকে যে নিয়মটা আমি আপনাদেরকে শেখাবো এটা হলো সবচাইতে ইজি এবং সবচাইতে সহজভাবে মনে রাখতে পারে, মানে সবচাইতে সহজ। এটা যদি আপনি মাথায় একবার সেট করে ফেলতে পারেন, তাহলে সারা জীবন আপনি আর এই যে সাবজেক্ট, মানে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, হ্যাঁ চুক্তি, সেন্টেন্সে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এই যে যে সমস্যাটায় ভুগেন আপনারা অনেকেই, এই সমস্যাটায় আর ইনশাল্লাহ ভুগবেন না। ট্রাস্ট মি, আজকের ক্লাসটা আপনি করার পরে আপনার মধ্যে এই কনফিডেন্স চলে আসবে। সো দেখি কিভাবে। দেখেন স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথম স্ট্রাকচারটা খেয়াল করেন, আই, ইউ, উই এবং দে বাক্যে যদি কখনো দেখেন
আই ইউ উই দে, এই চারটার একটা, মানে এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। সো বাক্যে এই সাবজেক্টের যে কোনো কেউ যদি থাকে, এরপরে যে ভার্ব, ভার্ব ঠিক আছে, এরপরে যে ভার্ব সেটা বেস ফর্মে থাকবে। বেস ফর্ম বলতে আমরা নর্মালি প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করি, প্লুরাল ফর্মকে। আমি এখানে বেস ফর্ম লিখে রাখছি, ঠিক আছে। সো আই ইউ উই দে এগুলার পরে যে মেইন ভার্ব, যে ভার্বটা থাকবে, আমরা জানি ভার্ব ছাড়া তো বাক্য হয় না, তাই না? সো এই সাবজেক্টের পরে, মানে সাবজেক্ট মানে কর্তার পরে যে ভার্ব, এই ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। কাদের ক্ষেত্রে? এই যে এইগুলার ক্ষেত্রে। আই ইউ উই দে এর পরে যে ভার্ব সেটা বেস ফর্মে। যেমন একটা উদাহরণ এখানে আমি দিচ্ছি, আই গো টু স্কুল। দেখেন এখানে গোটা হচ্ছে কি বেস ফর্মে আছে। আমি বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি কিছু বেস ভার্ব, যেমন গো, তারপরে ডু, তারপরে হচ্ছে হ্যাভ, ঠিক আছে, তারপরে হচ্ছে ড্রিম। ড্রিম হচ্ছে এখানে ভার্ব হিসেবে কাজ করছে, এগুলো হচ্ছে বেস ফর্মে আছে। এখন আমি আপনাদেরকে, আমি খুব আরামে বলে দিতে পারি কনফিডেন্সের সাথে, এই যে ড্রিম যে ভার্ব, এটা সিঙ্গুলার না প্লুরাল আপনাদেরকে যদি বলি, আপনারা অনেকে এটাকে সিঙ্গুলার হিসেবে দাবি করবেন যে ড্রিম হচ্ছে একটা সিঙ্গুলার, এবং এর সাথে যদি একটা এস লাগাই দেই তাহলে এটা প্লুরাল হয়ে গেল। ড্রিমের সাথে এস লাগাই দিলাম ড্রিমস, তাহলে এটা প্লুরাল হয়ে গেল। এটা আপনারা অনেকেই এখন বলবেন যে ড্রিমের সাথে এস লাগাই দিছি, ড্রিমস মানে প্লুরাল, আর ড্রিম একটা, তার মানে এটা সিঙ্গুলার। এরকম ভুল অনেকেই করেন, বাট এটা ভুল, উল্টাটা। এই যে ড্রিম যেটার সাথে এস বা ইয়েস নাই সেটা হলো প্লুরাল, এস যুক্ত করে দিলে সেটা সিঙ্গুলার। আজকের পর থেকে জেনে রাখবেন। তো তার মানে এই যে যেগুলো আমি মেনশন করলাম, এগুলাকে আমরা বলি হচ্ছে বেস ফর্ম, মানে জন্মগত যে ফর্মে তারা জন্ম, সেগুলো হচ্ছে বেস ফর্ম। এবং সেইগুলোর জন্য হচ্ছে আই ইউ উই এবং দে, এই জিনিসগুলো আমরা এই বেস ফর্মের ক্ষেত্রে ইউজ হয়। তার মানে এইগুলা থাকলে বাক্যে ভার্ব হচ্ছে এরকম বেস ফর্মে থাকবে, এর সাথে কোনো এস ইয়েস কোনো কিছু যুক্ত হবে না। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন বলছে বাক্যে যদি হি শি ইট এইগুলা যদি সাবজেক্ট হিসেবে আসে, তো এই সেন্টেন্স বলছে, এই স্ট্রাকচার বলছে যে আমি যদি হি শি অথবা ইট হয়ে বাক্যে আসি কোন একটা বাক্যে, তাহলে আমার যে ভার্ব এর সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। এ বলতেছে যে হি শি অথবা ইট অথবা যে কোনো নাম, সিঙ্গুলার নাম, যেমন রানা, তারপরে কুদ্দুস, আক্কাস, যে কোনো নাম ধরেন, এই নাম অথবা হি শি ইট, এগুলা বলছে যে বাক্যে আমি যদি আসি তাহলে আমার যে ভার্ব হবে, ভার্ব ওর সাথে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। কেন? কারণ এস এবং ইএস যদি বাক্যের ভার্বের সাথে যুক্ত হয় তাহলে আমরা বুঝে নেব ওই ভার্বটা সিঙ্গুলার। আমি এখানে লিখে দিচ্ছি সিঙ্গুলার। কিরকম? ধরেন এই যে গো, মাত্র যেটা বললাম, গো এর সাথে ধরেন এই যে গো, এটা হলো বেস ভার্ব, এর সাথে যদি আমরা ইএস যুক্ত করে দেই, যেমন গো এর সাথে যদি ইএস যুক্ত হয় গোজ, অথবা ডু এর সাথে ইএস যুক্ত করে যেমন ডাজ, হ্যাভ এর সিঙ্গুলার কে হ্যাজ, এটা ইরেগুলার এই জন্য হ্যাজ, আর ড্রিম, ড্রিমের সাথে একটা এস, ড্রিমস। এই যে যে লাগায় দিলাম এগুলা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ভার্বস। তার মানে আজকে থেকে আমরা জেনে রাখবো সেটা হলো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, এটি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত আছে কিনা সেটি আমরা দেখব। যদি দেখেন এস অথবা ইএস আছে তাহলে বুঝে নেবেন ওইটা সিঙ্গুলার, আর যদি এস বা ইএস না থাকে, যেমন এখানে গো, ডু, হ্যাভ, ড্রিম আছে, এগুলো হচ্ছে প্লুরাল বা বেস ফর্মে আছে। ঠিক আছে, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি যে হি শি ইট বা এক বচন সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। জাস্ট এই কমন জিনিসটা আপনি মাথায় রাখেন, মুখস্থ করে ফেলেন, বা যেভাবে যা করেন করেন, আপনার সারা জীবন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার এই ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, ঠিক আছে, এই জিনিসগুলা কখনোই আপনার কনফিউশন ক্রিয়েট করবে না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। অ্যাটলিস্ট আপনার 80% থেকে 90% সমস্যার সমাধান এইখানেই শেষ। ঠিক আছে, জাস্ট এই ফরম্যাটটা আপনি মাথায় রাখেন। দেখেন এখানে এক্সাম্পল কিছু ইউজ করেছি যেগুলো শিখলাম, যেমন আই ওয়ার্ক। দেখেন ওয়ার্কটা হচ্ছে একটা ভার্ব, এর সাথে কিন্তু কখনোই কোনো এস বা ইএস যুক্ত করিনি, কারণ এটা বেস ফর্মে রাখছি। কেন? কারণ ভার্ব হিসেবে আই আছে, দেখ এই সাবজেক্ট হিসেবে আই আছে। দেখেন এই যে বলছি কি আই ইউ উই দে, এগুলো থাকলে ভার্ব কিন্তু বেস, এখানে ওয়ার্কটা কিন্তু বেস ফর্মে আছে। উই থাকলেও সেম স্টাডি বেস ফর্মে, কিন্তু হি থাকলে দেখেন বলছে কি হি শি ইট থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, কারণ সিঙ্গুলার করতে হবে। দেখেন এখানে হি আছে, এই জন্য ওয়ার্কের সাথে কি আছে, একটা এস এক্সট্রা করে যুক্ত করা হয়েছে। খেয়াল করে দেখেন একটা এস যুক্ত করেছি ওয়ার্কের সাথে এস, হি ওয়ার্কস। বা শি স্টাডিজ, স্টাডিজ এর সাথে
ইএস যুক্ত করেছি। এই স্টাডির ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে, এই যে স্টাডি, স্টিউ, অনেক সেন্টেন্সের ক্ষেত্রে এসটিইউডি হয়, স্টাডি। এই স্টাডির ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে ওয়াই, বেশি নর্মালি এই ওয়াই উঠে দিয়ে আমরা কি করতে হবে, একটা আই আনতে হবে আর ইএস যুক্ত করে দিতে হবে সিঙ্গুলার করার জন্য, স্টাডিজ। ঠিক আছে? দেখেন যে শি স্টাডিজ, এখানে ইএস যুক্ত আছে, বা হি গোজ টু স্কুল, এই যে গোজ আছে, গো এর সাথে ইএস যুক্ত করে দিছি কি করার জন্য, এটা সিঙ্গুলার করার জন্য। কারণ হি, শি অথবা ইট থাকলে, অথবা যে কোনো নাম, যেমন রানা বা হচ্ছে রনি, তারপরে যে কোনো নাম ধরেন, হ্যাঁ, মাহিন, বা যে কোনো নামের ক্ষেত্রে যেহেতু এটা সিঙ্গুলার, সেক্ষেত্রেও ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে। যেমন কিছু কমন মিস্টেক আপনারা করে ফেলেন, যেমন আপনারা বলেন হি গো, অনেকেই বলে ফেলেন হি গো, বাট ভুল, কারণ হি থাকলে ভার্বের সাথে ইয়েস, যেমন হি গোজ, রাইট? এলো এটা। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আমার কথা কি বা আমার লেকচার কি বোঝা যাচ্ছে? মানে এক্সপ্লেনেশন যেগুলো করছি সেটা কি আপনারা মানে বুঝতে পারছেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে যেহেতু আপনারা বুঝতে পারছেন, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই, আশা করি থাকার কথা না। ওকে, আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আমি তাহলে এবার আপনাদেরকে নেগেটিভ করা দেখাই। এই যে আমরা যা শিখলাম, এটাকে আমরা নেগেটিভ কিভাবে করা যায়। ঠিক আছে, নেগেটিভ করা যায় কিভাবে দেখি তো। আমরা তো এতক্ষণ দেখলাম পজিটিভ, যেমন হি ওয়ার্কস বা শি স্টাডিজ, সে পড়ে বা সে কাজ করে, তাই না? এটা পজিটিভ ছিল। এটাকে আমরা এবার নেগেটিভ করব, দেখবেন কিভাবে নেগেটিভ করা যায়। নেগেটিভ করার জন্য আমাদেরকে একটু ছোট্ট মডিফিকেশন করতে হবে। মডিফিকেশন কি? যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স শিখছি, তাহলে মডিফিকেশন করার জন্য আমাদের কি করতে হবে, কি ডু অথবা কি হতে হবে, ডাজ। এদেরকে আমাদেরকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। কেন? কারণ এরা একটু স্পেশাল গেস্ট। এদের নাম হচ্ছে কি জানেন? এদেরকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ডু ডাজকে আবার আমরা স্পেসিফিক্যালি বলি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। একজন লিখেছেন মাই ফাদার, হলে কি হবে? ওকে, মাই ফাদার হচ্ছে একজন বাবা, সেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। মাই ফাদার, ফাদার যেহেতু একটা, একজন, সো অবশ্যই এস বা ইএস। ওকে, সো যেটা বলছিলাম যে ডু অথবা ডাজ, এই যে ডু অথবা ডাজ, এরা বলছে, এর নাম হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব। এবং এরা বলতেছে যে আমি ডু অথবা ডাজ অথবা পাস্টের ক্ষেত্রে ধরেন ডিড, এইগুলা ক্ষেত্রে ডু ডাজ অথবা ডিড বা ডু ডাজে আমি উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে, যে ডু ডাজ এদের নাম হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব। এবং এরা বলছে যে আমি যদি বাক্যে থাকি, মানে আমি বাক্যের সামনে থাকি, পেছনে থাকি, মাঝে থাকি, যেখানেই থাকি, তাহলে যে মেইন ভার্ব কোনগুলাকে বলে, যেমন গো, গো বাক্যে গো, বা ওয়ার্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন ভার্ব। তো বলছে এই যে মেইন ভার্ব, এরা কখনোই চেঞ্জ হবে না। এরা কি করবে? এরা বেস ফর্মে থাকবে, বেস ফর্মে। এরা জন্মগত যে ফর্মে আসছে সেই ফর্মে। আমি আরেকবার রিপিট করছি, নেগেটিভ পজিটিভ যে কোনো কারণেই হোক, এই যে ডু অথবা ডাজ, এদের নাম হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তো বলছে, এরা বলছে যে আমি যদি বাক্যে চলে আসি, এই যে ডু অথবা ডাজ অথবা ডিড, এগুলো আমি যদি চলে আসি বাক্যে, তাহলে বাক্যে যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্ব, যেমন এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়ার্ক হতে পারে বা গো হতে পারে, এগুলো হচ্ছে মেইন ভার্ব, মানে বেস ফর্মে থাকে। তো বলছে এই মেইন ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে, মানে জন্মগত যে ফর্মে ও আসছে, জন্ম হয়ে, মানে যে ফর্মে ওর জন্ম হয়েছে, যেমন গো জন্ম হয়েছে, হ্যাভ জন্ম, তারপরে হচ্ছে ডু জন্ম, তারপরে হচ্ছে ড্রিম জন্ম, টেকটা হচ্ছে জন্মগত। তো ও বলছে যে আমার এই জন্মগত ফর্মে থাকতে হবে যদি আমি ডু অথবা ডাজ চলে আসি বাক্যে। দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ডু নট ওয়ার্ক, এখানে ডু আছে, ওয়ার্ক চেঞ্জ হয় নাই। যদি এমনিতেও আই থাকলে ওয়ার্কটা চেঞ্জ হয় না, আমরা জানি আই থাকলে এমনিতেই ভার্ব বেস ফর্মে থাকে, কিন্তু ডু আসছে আর চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এবার বলেন তো, এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ডু, এখানে ডু, এখানে ডাস কেন? আয়ের পরে ডু দিলাম, হিয়ের পরে ডাস কেন? আমরা ওই যে রুলসে চলে যাই। রুলস কি? যে আই, ইউ, উই, দে এগুলা থাকলে ভার্ব কিন্তু বেস ফর্মে থাকবে, যে কোনো ভার্ব। এখানে কিন্তু এই জন্য কি ডুটাও কিন্তু বেস ফর্মেই আসছে, তাই না? মনে আছে আপনাদের? এই যে দেখেন, এই যে গো ডু লিখছিলাম, এই যে ডু, ডুটা কিন্তু বেস ফর্মে, এই জন্য কি আয়ের পরে ডু আসছে, কিন্তু হি এর পরে কিন্তু আবার ডাজ আসছে কেন? মনে আছে? এই যে হি থাকলে
হি শি ইট থাকলে ভার্বের সাথে ইএস লাগাইতে হবে, তাহলে ডু এর সাথে ইএস লাগাই দিছি, ডাজ। দেখছেন? ঠিক এখানে দেখেন, এই জন্য বলছে যে আই ডু নট ওয়ার্ক, আয়ের পরে ডু আসছে, হি এর পরে ডাজ আসছে, কিন্তু মেইন যে ভার্ব এখানে ওয়ার্ক, তারপরে এখানে ওয়ার্ক, এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা কিন্তু বেস ফর্মই আছে। যদিও হি এর পরে কিন্তু ওয়ার্কের সাথে একটা এস আসার কথা ছিল, রুলস অনুযায়ী ওয়ার্কস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হলো না কেন? কারণ এই যে ডাজ বলছে, ডু বলছে কি, যে আমরা যেহেতু আছি সেহেতু কোনো টেনশন নাই, সেহেতু মেইন ভার্ব মানে মেইন ভার্ব এর কোনো চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই, এ বেস ফর্মে থাকলেই হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আপনারা ক্লিয়ার। দেখেন, এই জন্য এখানে শর্ট করে বলে দিয়েছি যে নেগেটিভ করলে ডু ডাজ ব্যবহার করতে হবে আমাদেরকে অবশ্যই, এবং এরপরে যে ভার্ব সেটা বেস ফর্মে হবে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, কনফিউজড হবেন না। ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই কনফিউজ হবেন না। যেমন একটা রং সেন্টেন্স দেখেন, যে সে শি ডাজ নট গোজ লিখেছে, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ ডাজ আছে, এই কারণে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে হবে। কারেক্টটা কি? কারেক্ট হচ্ছে হি ডাজ নট গো, এটা হলো কারেক্ট। যেমন ডাজ আছে, এই কারণে মেইন ভার্বটা বেস ফর্মে আছে। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। এরপর দেখেন কোয়েশ্চেন, আমরা তো নেগেটিভ করা শিখলাম, তাই না? এবার দেখেন কোয়েশ্চেন করার ক্ষেত্রে কি নিয়ম, সেম। কোয়েশ্চেন করার ক্ষেত্রে নিয়ম সেম, শুধুমাত্র এই যে মডেল অক্সিলারি সেমি মডেল অক্সিলারি ভার্ব যে ডু অথবা ডাজ, একে জাস্ট এই যে সাবজেক্ট, যেমন ইউ, এখানে শি, এই সাবজেক্টের সামনে জাস্ট আপনাকে নিয়ে আসতে হবে, বাদ বাকি সব সেম থাকবে, এবং একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে আপনাদেরকে, যেহেতু এটা কোয়েশ্চেন করতেছেন, রাইট? জাস্ট আপনাকে সাবজেক্টটা কি বলে, সাবজেক্টটার সামনে নিয়ে আসতে হবে, প্রশ্ন করার জন্য নিয়ে আসছি, আর একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে। দেখছেন? ইউ এর ক্ষেত্রে ডু, শি এর ক্ষেত্রে ডাজ, আর একটা প্রশ্ন মার্ক কিন্তু, এবং মেইন ভার্ব যেটা ওটা কিন্তু চেঞ্জ হবে না, ওইটা কিন্তু বেস ফর্মে থাকবে আগের মতোই, সবকিছু সেম, শুধুমাত্র সাবজেক্টের আগে আপনাকে এই সেমি মডেল অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে যদি আপনি কোয়েশ্চেন করতে চান। বুঝতে পেরেছেন? এইটুকু পার্থক্য, এইটুকু, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এবং বললে দেখেন যে কোয়েশ্চেন করলে ডু ডাজ সামনে আসে আর ভার্ব বেস ফর্মে হয়। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সোফার কি ক্লিয়ার সবাই? কারো যদি এই বুঝতে, কেউ ধরেন বোঝেন নাই, তাহলে একটু হ্যান্ড রেজ করেন, একজন বা একজনের কাছ থেকে আমি হ্যান্ড রেজ, যদি না বুঝে থাকেন, যে আপনি বুঝেন নাই, আমি ডিসকাস করেছি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, অলরাইট, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এবার আমি নেক্সটে যাচ্ছি। দেখেন, পাস্ট এবং ফিউচার সিম্পল, যেহেতু আমরা প্রেজেন্ট শিখে ফেললাম, তাহলে এবার আমরা পাস্ট এবং ফিউচার সিম্পল টেন্স নিয়ে আমরা একটু দেখি। এটা আমরা শর্টে দেখি। পাস্ট বলতে কি বোঝায়? পাস্ট সিম্পল, কোন একটা কাজ অতীতে হয়ে গেছে। ধরেন আপনি গতকালকে ভাত খাইছেন বা ইফতার করছেন গতকালকে রাত্রেবেলা, এখন আপনি যে গতকালকে রাত্রে ইফতার করলেন, আজকে এই মুহূর্তে আপনি যে ক্লাস করতেছেন, এই গতকালকে ইফতারের সাথে বর্তমানে কোনো কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই নাই। এই জন্য পাস্ট সিম্পল টেন্সের মানে হচ্ছে কোন একটা কাজ অতীতে হয়ে গেছে এবং বর্তমানের সাথে যেটার কোনো সম্পর্ক নাই। এই জন্য বলছে যে অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝাতে পাস্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করি। ঠিক আছে? যেমন এটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল আপনি আনবেন, কিন্তু ভার্ব যেটা, এটা আমাদের সেকেন্ড ফর্ম। আমাদের টোটাল তিনটা ফর্ম থাকে ভার্ব। তিনটা ফর্ম কি কি থাকে? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন গো, এটা হলো প্রেজেন্ট, এরপরে হচ্ছে মনে করেন যে কি বলা যায়, গো, তারপরে হচ্ছে গো এর হচ্ছে পাস্ট কি, পাস্ট হচ্ছে ওয়েন্ট, মনে করেন এটা হচ্ছে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি। আর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। আর হচ্ছে আপনার যদি রেগুলার ভার্বস এর কথা বলি, যেমন হচ্ছে ড্রিম, এটা হচ্ছে রেগুলার ভার্ব, এটা হচ্ছে রেগুলার ড্রিম। এটাকে যদি আমরা পাস্ট করতে চাই তাহলে জাস্ট ড্রিমের সাথে ইডি লাগাই দিব, আবার পাস্ট পার্টিসিপল করতে গেলেও ড্রিমের সাথে একটা ইডি লাগাই দেবো। এই রেগুলার ভার্বস এগুলার ক্ষেত্রে একটা সুবিধা হলো, এর সাথে জাস্ট ইডি লাগাই দিলেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা যায়। কিন্তু রেগুলার যেগুলো ইরেগুলার ভার্বস, এগুলোর ক্ষেত্রে আবার একটু মুখস্থ করতে হয়, গো, ওয়েন, গন। এই জন্য আমি কি করেছি, যারা আমাদের মেইন কোর্সে মানে মেইন কোর্সে এনরোল করবেন, ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে কি করেছি, আমি 40টা ইরেগুলার ভার্বস এর একটা লিস্ট করে ফেলছি। ওই 40টা ভার্ব যদি আপনি একদম মাথায় রাখতে পারেন একবার,
আজীবনে ইনশাল্লাহ আপনারা এই কোনো ধরনের কোনো সমস্যা না, আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন কোনটা রেগুলার কোনটা ইরেগুলার, এবং ইজিলি আপনি এটা করতে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাদেরকে আমি একটু জাস্ট হাইলাইট করলাম বোঝার উদ্দেশ্যে। সো আমরা তাহলে পাস্ট করবো কিভাবে? সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম, এই যে ওয়েন্ট অথবা যে ড্রিম, এই 2 নম্বর ফর্মটা আমাকে নিয়ে আসতে হবে জাস্ট। যেমন দেখেন এই যে আই সাবজেক্ট ওয়ার্কের সাথে ইডি লাগাই দিছি, দেখছেন এটা একটা রেগুলার ভার্ব, জাস্ট ইডি লাগাই দিছি, দেখছেন ইডি, এই যে ইডি, ইডি লাগাই এটাকে কি করছি? পাস্ট করছি। আই ওয়ার্কড ইয়েস্টারডে, আমি গতকালকে কাজ করেছি। গতকালকে আপনি ধরেন একটা কাজ করেছেন, বর্তমানের সাথে কোনো সম্পর্ক নাই, এটা অতীতে হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটা পাস্ট, এই জন্য ওয়ার্কের সাথে ইডি লাগায় আপনি পাস্ট করে ফেললেন, আই ওয়ার্কড ইয়েস্টারডে। অথবা শি স্টাডিড লাস্ট নাইট, সে গতকালকে পড়াশোনা করেছে, স্টাডিড। অথবা হি ওয়েন্ট হোম, এই যে এটা কিন্তু রেগুলার, গোয়ের কিন্তু সেকেন্ড ফর্মটা হচ্ছে ওয়েন্ট, এই যে ওয়েন্ট, দেখছেন হি ওয়েন্ট হোম, এগুলো সবই কিন্তু পাস্ট। পাস্ট এবং এই পাস্টের আমরা জানি প্রেজেন্টের যেমন আমরা নেগেটিভ করলাম, পাস্টেরও নেগেটিভ আছে। পাস্টের নেগেটিভটা একটু অন্যরকম, দেখেন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ডু অথবা ডু অথবা ডাজ ইউজ করেছি প্রেজেন্ট ফর্মে, কিন্তু পাস্টের নেগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডিড ইউজ করতে হবে, পার্থক্য শুধু এইটা, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানেও কিন্তু বেস ফর্মেই হবে মেইন ভার্ব, আগেও বেস ফর্মে ছিল, এখানেও বেস ফর্ম, শুধু আমাদের আগে ডু অথবা ডাজ ইউজ করেছি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এখানে শুধু আমরা ডিড ইউজ করব। পার্থক্য শুধু এইটাই যে ডিড ব্যবহার করলে ভার্ব আবার বেস ফর্মেই হয়ে যায়, এই যে মেইন ভার্ব। যেমন ডিড নট গো, এখানে ডিডটা হলো কি? সেমি মডেল অক্সিলারি ভার্ব পাস্টের ক্ষেত্রে, কিন্তু গোটা কিন্তু গোয়ে আছে, যদিও এটা ডিড বোঝাইছে যে। যেমন আমি একটা উদাহরণ দিলে আরো সহজ হবেন, যেমন হি ডিড নট গো দেয়ার। আচ্ছা দেয়ার দিয়ে একটা ছোট্ট উদাহরণ দিন, হি ডিড নট গো দেয়ার। দেখেন হি এর পরে আমি কি করছি? ডিড ইউজ করছি পাস্ট, যার কারণে কি এই যে মেইন যে ভার্ব গো এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কিন্তু গোই আছে। যদিও হি এর পরে গোজ হওয়ার কথা ছিল, চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু ডিড এসে চেঞ্জ করে নাই। ডিড অলরেডি এটা পাস্ট বোঝানো হচ্ছে, হি ডিড নট গো দেয়ার, সে ওইখানে যায়নি, পাস্ট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত আমি যতটুকু বোঝালাম, সোফার কি কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, একজন লিখেছেন অতীতের অভ্যাস বোঝাতে, অভ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ টু বোঝাই। এটা আমি জাস্ট বলে দিচ্ছি, যেহেতু একটা প্রশ্ন করে, যেটা আমাদের এই টপিকের না, যে ইউজড টু, এইটা আমরা বোঝাই অতীত বুঝাইতে। অতীত যেমন ধরেন আমি একজন খেলোয়াড় ছিলাম, ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি আই ইউজ টু বি আ গুড ফুটবল প্লেয়ার। একটা সময় আমি ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, কোনো একটা অভ্যাস। বা আই ইউজ টু ডু আ লট অফ অ্যাক্টিভিটিস, অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ধরেন করতাম, একটা অভ্যাস ছিল। এই ক্ষেত্রে আপনার ইউজ টু ব্যবহার করতে পারেন, এটা একটা মার্কার। ঠিক আছে, বাট এটা আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না বেশি, কারণ আমাদের টপিকের বাইরে চলে যাচ্ছি, তাহলে অনেকেরই কনফিউশন হতে পারে। আচ্ছা ডিডটা আমি আরেকবার বলছি, আহ ধরেন আপনি মনে করেন যে পাস্টে কোনো কাজ করছেন, মানে করেছেন, হ্যাঁ, যেমন মানে নেগেটিভের ক্ষেত্রে বলেন, ধরেন ডিড নট, নেগেটিভ করতে গেলে আমরা কি করলাম? আমরা একটু আগে জানলাম, কোথায় যেন ছিল, এই যে আমরা একটু আগে জানলাম কি, যে কোয়েশ্চেন করার জন্য বা নেগেটিভ করার জন্য, এই যে নেগেটিভ করার জন্য আমরা ডু অথবা ডাজ ইউজ করব। এটা কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? এই যে প্রেজেন্ট টেন্স, দেখেন এখানে কিন্তু লেখাই আছে, কই গেল, তার যদি দেখেন এই যে প্রেজেন্ট টেন্সের যে সিম্পল টেন্সের স্ট্রাকচার। সো আমরা বলেছি কি, যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ যদি করতে যাই তাহলে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। এই ডু অথবা ডাজ আনলে মেইন ভার্ব কখনোই চেঞ্জ হবে না, কারণ এটা হলো সেমি মডেল, আমরা জানি সেমি মডেল অক্সিলারি বা অক্সিলারি মডেল অক্সিলারি। ঠিক আছে, এইগুলা করলেই কি আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে মানে ভার্বটা বেস ফর্মে আসবি। ঠিক আছে, সো পাস্ট টেন্সের ক্ষেত্রেও কি এই ডিডটা ইউজ করে
ডিডটা ইউজ করে আমরা কি করতে পারবো, এই যে ডিড ইউজ করলাম, এই ডিড ইউজ করার কারণে কি পাস্ট বোঝালাম। ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট, ডিডটা হচ্ছে পাস্ট। পার্থক্য শুধু এই জায়গায়, কিন্তু মেইন যে ভার্ব ও কিন্তু প্রেজেন্টেই থাকবে। যেমন এখানে যে হি ডিড নট গো দেয়ার, হি ডিড নট গো দেয়ার, তাহলে এই যে ডিড আসছে পাস্ট, এই জন্য ভার্ব কিন্তু বেস ফর্মে আছে। এই ডিডটাই বোঝাই দিচ্ছে কি এটা পাস্টে বোঝানো হচ্ছে ডিড। এই ডিডের জায়গায় যদি আমি ডাজ দিতাম তাহলে প্রেজেন্ট বোঝানো হইতো। শুধু পার্থক্য এই জায়গায়, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। ওকে, ওকে, সেমি মডাল ভার্ব আর অক্সিলারি ভার্ব কি একই জিনিস? আচ্ছা, অক্সিলারি ভার্ব মানেই সাহায্যকারী ভার্ব। এখন সেমি মডাল কেন? কারণ অক্সিলারি নর্মাল যে অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর, এগুলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওইগুলোর পরে কিন্তু ভার্ব কিন্তু বেস ফর্ম হয় না, ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে যায়, ভার্বের সাথে হয়তো আইএনজি ইডি বিভিন্ন জিনিস লাগাই দিচ্ছেন। বাট সেমি মডাল এবং মডাল অক্সিলারির ক্ষেত্রে আপনাকে কি মেইন যে ভার্বটা ওটা বেস ফর্মে, পার্থক্য শুধু এই জায়গায়, ঠিক আছে? কিছুটা চেঞ্জ আছে আর কি। আচ্ছা, সিম্পলটা, ফিউচার সিম্পলটা আমি এখানে বোঝাচ্ছি না, আমাদের সময়টা একটু কম, এই জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এটাও সেম নিয়মেই, ঠিক আছে? আমি এবার কানেক্টেড স্পিচে চলে যাচ্ছি। জাস্ট কানেক্টেড স্পিচ, যেটা যারা ফ্লুয়েন্ট স্পিকার তারা এটা কিভাবে সাউন্ড করে দেখেন। আমি একটু দ্রুত চলে যাচ্ছি। যেমন ওয়ান টু, এই ওয়ান টুটা আমরা সবাই জানি, ওয়ান টু কোনো কিছু করতে চাওয়া, তাই না? এখন এই ওয়ান টু কে আপনারা চাইলে কানেক্টেড স্পিচ ব্যবহার করে ওয়ানা বলতে পারেন। যেমন ওয়ান টু কে আমরা কনভার্ট করে কি বলতে পারি? ওয়ানা, ওয়ানা। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এটা আপনি যদি বলেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এটা কোনো ভুল হবে না, এটা ঠিক আছে। বাট এটাকে যদি আপনি ওয়ানা করেন, ওয়ান টু কে কনভার্ট করে ওয়ানা করেন, তাহলে আপনি কি বলতে পারেন? যেমন আই ওয়ানা লার্ন ইংলিশ, তাহলে ইনস্টেড অফ সেইং আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা বলতে পারি আই ওয়ানা লার্ন ইংলিশ, আই ওয়ানা লার্ন ইংলিশ, আই ওয়ানা লার্ন ইংলিশ। সেম ভাবে গোয়িং টু কে আমরা কি বলতে পারি? গনা, গোয়িং টু কে আমরা কি বলতে পারি? গনা। যেমন আই এম গোয়িং টু কল ইউ না বলে আমরা চাইলে বলতে পারি আই এম গনা কল ইউ, আই এম গনা কল ইউ। ঠিক আছে, নেটিভ স্পিকাররা কিন্তু এরকম করে ইউজ করে, গোয়িং টু না বলে তারা গনা ইউজ করে বা ওয়ানা ইউজ করে। যেমন আই এম গনা কল ইউ। আরেকটা আছে গট টু, এই গট টুকে আমরা গট টু না বলে বলতে পারি গড়া, ইটস গড়া, গড়া। যেমন আই গট টু গো, আমাকে যেতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি আই গড়া গো, অথবা আই গড়া গো নাও, আমাকে যেতে হবে, আই গড়া গো নাও। সো এগুলা আপনারা খেয়াল রাখবেন, এগুলো স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়। এই যে কনভার্ট করলাম, রাইটিং এ কিন্তু আমরা ফুল ফর্ম ইউজ করবো, কারণ রাইটিং হচ্ছে একটা ফর্মাল প্লেস যেখানে আপনাকে গোয়িং টু, ওয়ান টু বা গট টু ইউজ করতে হবে। বাট স্পোকেনের ক্ষেত্রে আপনি ওয়ানা, গনা অথবা গড়া ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই যে কোনো সিচুয়েশন। ওকে, এরপর আমি এই পার্টটা স্কিপ করছি, আমাদের টাইমটা একটু কম আজকে। অনেক টপিক আসলে ডিসকাস করতে গেলে অনেক টপিক ডিসকাস করতে হয়, সময় একটু কম, মানে রোজার মাস তো, যার কারণে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আহ, আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে এই ক্লাসগুলো আপনারা কিভাবে আসলে আপনাদের জন্য ইফেক্টিভ কিনা। এবার আমি একটু অ্যালফাবেটে লাস্ট পার্ট, এটা নিয়ে আমরা আজকে শেষ করে দিব, ঠিক আছে? অ্যালফাবেট, তারপর আমরা কিছু কোর্স রিলেটেড কিছু ডিসকাশন থাকবে, কোশ্চেন নিব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজিতে অ্যালফাবেট কয়টা? দ্রুত আমাকে চ্যাট বক্সে জানান, দ্রুত। হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ওকে, ওকে, অনেকেই 26টা লিখছেন, কেউ আবার লিখছে 29টা, 29টা অ্যালফাবেট। আচ্ছা, অনেকেই একটা লিখছেন, 26 এক। ওকে, অলরাইট, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। যারা 26টা লিখছেন তাদের অ্যান্সার ভুল, আর একজন 24টা লিখছেন, একজন 24টা, একজন 29টা লিখছেন, দ্যাটস উইয়ার্ড। অলরাইট, তো যারা 26টা, একজন 28টা লিখছেন, বাপরে বাপ। আচ্ছা, তো যারা 26টা লিখছেন তাদের আনসার ভুল। রাইট আনসার হচ্ছে ওয়ান। অ্যালফাবেট হচ্ছে একটা ইংরেজিতে। এখন আপনি বলতে পারেন যে এই যে এ থেকে জেড পর্যন্ত এখানে তো 26টা আছে, রাইট? এগুলোকে আমরা বলি লেটার্স, দিজ আর নট অ্যালফাবেটস। অ্যালফাবেট একটাই, এই যে 26টা লেটার্স এগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট। সো আমি যদি আপনাকে প্রশ্ন করি হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে দ্য আনসার ইজ অনলি ওয়ান। বাট ইফ আই আস্ক ইউ হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেন দ্য আনসার উইল বি 26, 26টা। ঠিক আছে, এটা অনেকেই জানেন না বা অনেকেই ভুল করেন, এই জন্য আসলে শুরুটাই এভাবে করলাম, যে এরকম অনেক ভুল আমরা ইনশাল্লাহ সংশোধন সংশোধন করব, আপনারা অনেক ভুলই সংশোধন হতে পারবেন। ওকে, সো এইবার
আমরা একটু দেখি অ্যালফাবেটস গুলা কিভাবে আমরা রাইট ওয়েতে প্রোনাউন্স করতে পারি, কারণ আমরা অ্যালফাবেট গুলাও ভুলভাবে প্রোনাউন্স করি। ঠিক আছে, ভুলভাবে আমরা অ্যালফাবেটস গুলা প্রোনাউন্স করি। দেখেন, আমি একটু পড়ছি, তারপর আপনারা একটু আমার সাথে মিলানোর চেষ্টা করেন যে কোন কোন লেটার্স গুলো আপনারা আসলে ভুল প্রোনাউন্স করেন। ঠিক আছে, ওকে, পড়ছি আমি। যেমন এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি। দেখেন এখানে এটাকে কি বললাম, ডাবল ইউ, এটা অনেকে ডাব্লু বলেন, ইটস ডাবল ইউ, কারণ এটা ডাবল দুইটা ইউ থেকে আসছে। আর এই যে লাস্টেরটা যেটা, এটা আমাকে বললাম জি, অথবা আপনি জেডও বলতে পারেন। জেড হচ্ছে ব্রিটিশরা বলে আর আমেরিকানরা বলে জি, এটার সাউন্ডটা হবে জি, জি, হালকা জয়ের মতো। আমি আরেকবার পড়ছি, এরপরে আপনি তাদের কাছ থেকে একটু শুনবো, ঠিক আছে, তারপরে আমরা কোর্স সম্বন্ধে চলে যাব। সো দেখি, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি। এই যে ও, যেটাকে ও বলেন আপনারা, এটা ও, ওই বাংলাতে ও এবং ও আছে না, এটা ও এর মতো উচ্চারণ, যেমন ওপেন, ওপেন দ্য ডোর। ঠিক আছে, সো আমি দু একজনের কাছ থেকে একটু শুনি, দু একজন একটু হ্যান্ড রেজ করেন তো, আপনাদের কাছ থেকে একটু শুনি কি অবস্থা যারা ক্লাস দেখলেন। আচ্ছা, আহ, শেখ আয়ান হৃদয়, আপনি একটু আনমিউট করেন তো, হ্যাঁ একটু বলেন তো দেখি। A, B, C, D, E, F, Z, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. অলরাইট, ভেরি গুড। ওকে, আমি আরেকজনের কাছ থেকে একটু শুনি। কাজী আরিয়ান, আপনি একটু বলেন তো। কাজী আরিয়ান, আপনি একটু আনমিউট করেন। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জি, কাজী আইরিন। জি, জি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি। অলরাইট, ভেরি গুড, এক্সেলেন্ট। সো আপনি মিউট করে ফেলেন। সো আমি আজকে সবারটা শুনতে পাচ্ছি না, মানে শোনার সুযোগ নাই, আমার টাইমটা একটু কম, রোজার মাস তো বুঝেন তো, আশা করি বুঝতে পারতেছেন আমার সিচুয়েশনটা। ওকে, সো তার মানে আমরা অ্যালফাবেটটা আসলে মূলত আপনাদেরকে মানে ধারণাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি এই, যে আপনারা একদম, আমরা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব আমাদের যে কোর্সটা, সেহেতু আমি চাচ্ছি যে একদম বেসিক থেকেই শুরু করতে। একদম এই ছোট ছোট ভুলগুলোও কিন্তু আমাদের অনেক বড় বড় ভুলে পরিণত হয়। তো আমি চাচ্ছি যে ছোট থেকেই একদম শুরু করতে, এই জন্য আর কি এগুলা দিয়ে শুরু করা। আমরা আরো কিছু শিখবো ইনশাল্লাহ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ লার্ন টুডে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে মেইন ক্লাস, এই যে আজকে যেমন প্র্যাকটিস করলাম, যদিও দুইজনের কাছ থেকে আমি প্র্যাকটিস নিয়েছি, আমাদের মেইন ক্লাসে আমাদের একটা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যেদিন যে টপিকটা নিয়ে পড়াশোনা করি, ওই দিন ওই টপিকটা আমরা হচ্ছে যে গ্রুপ কনভারসেশন গুলা হয়, গ্রুপ কনভারসেশন, ওইটা হচ্ছে আলাদা আলাদা প্র্যাকটিস সেশন থাকে। ঠিক আছে, আমি দুইজন করে ক্যান্ডিডেট পিক করি, একে অপরের সাথে একটা করে সার্টেন টপিকে কনভারসেশন করা হয়। ঠিক আছে, এটা একটা চর্চা হয়, লাইভ লাইভ কনভারসেশন। তো এই সুযোগটা আপনারা পাবেন ইনশাল্লাহ। সো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা আজকে আমি রাখি নাই, জাস্ট আমাদের আসলে এটা অন্যভাবে একটু ডিজাইন করা আমাদের এই আজকের ক্লাসটা। সো আজকে আমরা মূলত এইগুলা শিখলাম।
যে এইগুলো আপনারা মোটামুটি শিখে ফেললেন। এইবার আমি একটু কোর্স নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। আমি ফার্স্টে আপনাদেরকে আমাদের কোর্স মডিউলটা একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে আমি আপনাদেরকে সার্টিফিকেট দেখাবো, ঠিক আছে? কোর্স যে সার্টিফিকেটটা আপনি পাবেন কোর্স শেষে, ওটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু আমাদের কোর্স ডিটেলসটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস। এখানে অবশ্যই আপনারা একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 4,000 টাকা। এই টাকা আপনাদেরকে কিন্তু পে করতে হবে না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এই টাকাটা আপনাদেরকে পে করতে হবে না। দিস কোর্স there is no কোর্স ফি ফর দিস প্রোগ্রাম। সো দেখেন, আপনি কোর্সটিতে আসলে কি পাবেন। কোর্সটিতে আপনি পাবেন হচ্ছে 5টা মডিউল পাবেন। যে 5টি মডিউলের টোটাল থাকবে হচ্ছে 36টি লাইভ ক্লাস, যে ক্লাসগুলো আমি নিজেই নিব। এবং এই 36টি ক্লাসের হচ্ছে লাইভ রেকর্ডেড ক্লাস, তার মানে প্রত্যেকটা ক্লাস শেষে আপনি হচ্ছে রেকর্ডেড যে ভার্সনটা সেটি পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি চাইলে সেটা রিভিউ করতে পারবেন। এরপরে পিডিএফ বলতে এখানে 15টা লেখা আছে যদিও, কিন্তু পিডিএফ হচ্ছে আপনি টোটাল 36টা বা তার থেকেও বেশি পাবেন, ঠিক আছে? এবং কুইজ থাকবে, ফাইনাল এক্সাম থাকবে মানে ইন্টারভিউ, এবং তারপর একটা কোর্স সার্টিফিকেট আপনি পাবেন, ঠিক আছে? এবার আপনাকে একটা জিনিস দেখাই যে যা যা শেখানো হবে। এখানে টোটাল 5টা মডিউল, আমি দ্রুত চলে যাচ্ছে, আপনারা ওয়েবসাইটে গেলেও পাবেন। মডিউল 1-এ আছে ফাউন্ডেশন অ্যান্ড কনফিডেন্স। আমি প্রথমেই আপনাকে ফাউন্ডেশন বিল্ড করব, আপনার ফাউন্ডেশন এবং কনফিডেন্স বিল্ড করব। মডিউল 2-তে থাকবে ডেইলি কমিউনিকেশন স্কিলস, কিভাবে ডেভেলপ করা যায় প্রতিদিনের কমিউনিকেশন স্কিলস। তারপর হচ্ছে রিয়েল লাইফ অ্যান্ড ওয়ার্কপ্লেস ইংলিশ থাকবে। এবং মডিউল 4-এ থাকবে ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাডভান্স স্পিকিং, আমরা এখানে একটু অ্যাডভান্স লেভেলে যাব। এরপরে হচ্ছে ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল মাস্টারি থাকবে একদম ফাইনালি, যে ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কিরকম হতে পারে, কমন কিছু কোয়েশ্চেন কিরকম হতে পারে, পার্সোনাল এবং প্রফেশনাল ইন্ট্রোডাকশন কিভাবে দেওয়া যায় নিজের সম্বন্ধে, এইসব বিষয় নিয়ে আমরা টোটাল আলোচনা করব। এবার আমি আপনাদেরকে আমাদের যে সার্টিফিকেটটা, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু সময় দেন। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। আপনি যখন কোর্সটা কমপ্লিট করবেন, মানে আপনি যখন ইন্টারভিউ বা সবকিছু পাশ করে ফেলবেন, তখন আপনাকে এরকম একটা সফট কপি সার্টিফিকেট আমরা প্রোভাইড করব, ঠিক আছে? যেখানে আপনার নাম থাকবে, আপনার প্যারেন্টসের নাম থাকবে, আপনি যে কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম, তারপরে আপনি গ্রেড কেমন পেয়েছেন মানে পারফরমেন্স, তারপরে আপনার কত তারিখে আমরা ইস্যু করেছি সেটা। এটা আপনারা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনারা ডেমনস্ট্রেট করতে পারবেন যে আপনি একটা প্রফেশনাল কোর্স বেসিক টু অ্যাডভান্স করেছেন। আপনার এই ক্রেডিবিলিটি আপনার মধ্যে বা পটেনশিয়াল আপনার মধ্যে তৈরি হয়েছে থ্রু আউট দি কোর্স, রাইট? সো এটা হচ্ছে আপনি করতে পারবেন। এইবার আরেকটা বিষয় আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি, জাস্ট জাস্ট গিভ মি আ সেকেন্ড। সো একটু একটু সেকেন্ড দিন। এবার আমি বলছি যে কোর্স যে ফিটা, কোর্স ফি হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রি। আপনাকে কোর্স ফি কোনো টাকা পয়সা পে করতে হবে না। শুধুমাত্র আমাদের এই কামরুল একাডেমিতে আপনাকে জাস্ট অ্যাডমিশন হইতে জাস্ট 300 টাকা পে করতে হবে, জাস্ট 300 টাকা। অনলি 300 টাকা আপনাকে ভর্তি ফি হিসেবে, জাস্ট অ্যাডমিশন ফি। কোর্স ফি আপনার ফ্রি, জাস্ট অ্যাডমিশন ফি হিসেবে আপনাকে 300 টাকা পে করতে হবে। সেটি আমি আপনাদেরকে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েছি, যেখানে আপনি নাসিম স্যারের নাম্বার দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ। ওইখানে আপনি নাসিম স্যারকে সরাসরি মেসেজ করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। ওইখানে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে আপনারা পে করে ভর্তি নিশ্চিত হবেন। এবং আপনাদেরকে আমরা একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করব, যেখান থেকে আপনারা যত ম্যাটেরিয়ালস, যত রেকর্ড সবকিছু আপনারা ওইখানে পেয়ে যাবেন ফ্রিতে। এবং আমাদের যে ভর্তির শেষ তারিখ সেটি হলো 10 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। 10 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট ভর্তি হওয়ার। এবং আমাদের যে প্রফেশনাল ব্যাচের যে ক্লাস, সেটিও 10 তারিখ ঠিক রাত 10টায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবং প্রতিদিন ক্লাসের সময় হচ্ছে 10টা থেকে রাত 11:30। রমজান উপলক্ষে শুধু 10টা থেকে 11টা 1 ঘন্টা করে নিব। আর ক্লাসের যে সাপ্তাহিক দিন সেটি হলো রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার হচ্ছে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। এবং ক্লাসের যে রেকর্ড সেটি আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, সাথে পিডিএফ, নোট, প্র্যাকটিস গ্রুপ, সার্টিফিকেট সবকিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে এবং এটা হচ্ছে একটা ফুল কমপ্লিট একটা কোর্স, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কোর্সের কি বলে হচ্ছে ডিটেইলস।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে সো ফার? ওকে, কেউ যদি এখানে গ্রুপে অলরেডি পেইড পেইড কোর্স মানে গ্রুপে অলরেডি কেউ যদি মেম্বার হয়ে থাকেন, যে আপনি অলরেডি আমাদের গ্রুপে আছেন বা ভর্তি হয়েছেন, তাহলে তো তারতে আর ভর্তি হতে হবে না, ঠিক আছে? ওকে, একজন প্রশ্ন করেছেন যে ক্লাস 8-এ পড়ি, আপনি আপনি কি আপনার ক্লাসে চালে? হ্যাঁ, অবশ্যই, আপনি অবশ্যই পারবেন, আমাদের কোর্সটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? সো আপনারা জাস্ট হচ্ছে 300 টাকা হচ্ছে জাস্ট পে করে দেন হচ্ছে আপনি মেইন গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এরপরে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না, মানে কোনো ইয়া থাকবে না। আচ্ছা ফাইম, আপনি কি কোনো কিছু জিজ্ঞেস করতে চান? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ফাইম, ইউ রেজড ইউর হ্যান্ড, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কেউ যদি অলরেডি ভর্তি হয়ে থাকেন তাহলে তাকে আর দ্বিতীয়বার ভর্তি হতে হবে না। জি ফাইম। Hello, sir. হ্যাঁ হ্যাঁ বলেন। জি Sir, I have a problem. Like you said, how many alphabets are there? So, regarding today's lesson, you mentioned that if there is an S, that means it's plural. So, if ডিড the আই মেনশন alphabets ইটস is প্লুরাল? odd, no, I said, you said how many alphabets are there? So, there is a S, alphabets. That means it's more than one. ওকে, So, সো দিস why ওয়ান is জাস্ট, one? okay, so it was just a tricky question to make you confused. That's it. Since I am the teacher, so my role is to make you confused. That's it. Okay, এটাই আর কি। Anyways, okay, হ্যাঁ, এই সার্টিফিকেট এই 300 টাকায়, মানে আপনাদেরকে আর এক্সট্রা কোনো কিচ্ছু পে করতে হবে না, জাস্ট আপনি ভর্তি হবেন, এরপরে পুরো কোর্স ফ্রি, সার্টিফিকেট ফ্রি, সবকিছু ফ্রি। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, 300 টাকার পর আর কোনো টাকা পে করতে হবে না। আর এক্সামটা হবে হচ্ছে, আমি একটা ভাইবা নিব আপনাদের থ্রু আউট দ্য কোর্স, আপনি যা পড়েছেন সেটার উপরে একটা ভাইবা হবে, দ্যাটস ইট। সো যাই হোক, এটাই আমাদের ডিটেলস কোর্সটা। এই আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে ফেলেন। আর হচ্ছে আমি আমার পরিচয়টা আরেকবার দিয়ে দিচ্ছি। সো আমি সাজিদুল আলম সুইট, আই এম দ্য ইনস্ট্রাক্টর অফ অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স অ্যাট কামরুল একাডেমি, এবং আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি এডুকেশনে। ঠিক আছে, আশা করি আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে, উই হ্যাভ অলরেডি, আমাদের 80% সিটস অলরেডি ফিল আপড। সো যারা ভর্তি হতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নাসিম স্যারের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওইখানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে নক করে স্যারের সাথে কথা বলেই স্যার আপনাকে ডিটেলস বলে দিবে, পেমেন্ট সিস্টেম। সো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আপনারা আহ, এখন লিভ নিতে পারেন। আর ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, রাত 10টা থেকে। ঠিক আছে, সবাই লিভ নিয়ে নেন, আমি ক্লাসটা এখানেই এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।